আসসালামু আলাইকুম। বাংলাদেশ পিটক শোনার জন্য আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি। মূলত আজকে আমি যে বিষয়টা কথা বলব সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ভ্যাট এবং ট্যাক্সের পরিমাণটা বৃদ্ধি করেছেন প্রতি ১০০ টি পণ্যের উপর সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে ভ্যাটটা মূলত হচ্ছে যে এমন একটি বিষয় যেখানে সরকারের রেভিনিউ সোর্সের আর্নিং এর একটি সোর্স। এখানে থেকে বিভিন্ন পণ্যের উপর ভ্যাটের মাধ্যমে সরকারের একটা রেভিনিউ এসে থাকে। যখন কোনো সরকার ভ্যাট যখন বৃদ্ধি করে থাকে তখনই সেই অনেক পণ্যের দাম বৃদ্ধি পেয়ে যায়। এখন এই দাম যখন বৃদ্ধি পেয়ে যায় তখন স্বাভাবিকভাবে ক্রেতারা যারা থাকে তাদের উপর একটা চাপের সৃষ্টি হয়। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে ভ্যাট এবং ট্যাক্সটি বৃদ্ধি করলো, এটার মূল কারণ হচ্ছে যে আইন থেকে যে আমরা লোনটা নিয়েছি সে কারণেই মূলত তাদের শর্ত অনুযায়ী ভ্যাট এবং ট্যাক্সের পরিমাণটা বৃদ্ধি করা হয়েছে। এখন আসি যে ভ্যাট এবং ট্যাক্সের বৃদ্ধির কারণে আসলে কীরকম সুবিধা বা অসুবিধা হতে পারে। মূলত যখন ভ্যাট বৃদ্ধি বা ভ্যাট এবং ট্যাক্স বৃদ্ধি পেয়ে থাকে, স্বাভাবিকভাবে এটা নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তাদের ক্রয় ক্ষমতার উপর একটা ব্যাপকভাবে একটা চাপের সৃষ্টি করে। আর বর্তমান বাংলাদেশের যে পার্সপেক্টিভ চলতেছে, এই পার্সপেক্টিভে বা অর্থনৈতিক যে ক্রাইসিস চলতেছে, এই ক্রাইসিসের মধ্যে ভ্যাট বাড়ানো যেমন আসলে দরকার ছিল, একই সাথে জনগণের কথা বা নিম্ন আয়ের মানুষের কথাও ভাবা উচিত ছিল সরকারের বলে আমি মনে করি। কেননা যখন এখানে ভ্যাট যখন আগে যেমন ৭.৫% কোনো একটা পণ্যের ভ্যাট ছিল বা পোশাকের একটি ভ্যাট ছিল, সেই ভ্যাটটা এখন দাঁড়িয়েছে ১৫%। তার মানে প্রায় দ্বিগুণের মতো ভ্যাটটা বাড়িয়ে গেছে। অর্থাৎ ৳১০০ যদি কোনো একটা পোশাক কেনে সে, তাহলে সেখান থেকে ৳১৫ ভ্যাটই দিতে হবে সরকারকে। তো এটা আলাদা একটা চাপের সৃষ্টি করবে যেমন নিম্ন আয়ের মানুষের উপর। একই সাথে সরকারের আর্নিং সোর্সটা বৃদ্ধি পাবে, এটা ঠিক। কিন্তু এর ফলে যখন ভ্যাটটা বা কোনো একটা জিনিসের দাম বৃদ্ধি পেয়ে গেল, তার মানে সেই জিনিসটা ক্রয় ক্ষমতা যখন কোনো মানুষের যখন থাকবে না, তখন স্বাভাবিকভাবে সেই জিনিসটা কিন্তু কিনবে না মানুষ। তখন কি হবে? উৎপাদন হ্রাস পেয়ে যাবে এখানে। তখন বিভিন্ন ধরনের কোম্পানিগুলো উৎপাদন বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে বা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। ফলে কিন্তু ওরকম যে ভ্যাটের যে আশাটা করেছিল সরকার, সেরকম আশা নাও হতে পারে। একই সাথে বিভিন্ন ধরনের কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে এবং নতুন যে উদ্যোক্তা বা ব্যবসা প্রতিষ্ঠান যে গড়ে ওঠার যে একটা থাকে, সেটাও বন্ধ হওয়ার উপক্রম হয়ে থাকে। ফলশ্রুতিতে আমরা দেখব যে সরকার যেভাবে আর্নিং করার চেষ্টা বা চাচ্ছে সেরকমটা নাও হতে পারে। একই সাথে যে জনগণের যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা আকাঙ্ক্ষা যেটাই বলি, যে সরকারের প্রতি ছিল, সেটা মূলত হ্রাস পেয়ে যাবে। তেমনিভাবে এখানে আরেকটা বিষয় দেখলাম আজকে আমি, বিভিন্ন ধরনের যে সরকারি কর্মকর্তা বা কর্মচারী রয়েছে, তাদের মূল বেতনের সাথে একটা ভাতা বৃদ্ধি করা হয়েছে। তার মানে এরকমটা দাঁড়াচ্ছে তাদের আর্নিং কিছুটা বাড়ছে। সর্বনিম্ন আমি দেখলাম যে ৳৪,০০০ এবং সর্বোচ্চ প্রায় ৳৮,০০০ মতো তাদের মূল ভাতার সাথে বৃদ্ধি পাবে, ফার্স্ট গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত। তো এই যে সরকারি কর্মচারীদের ভাতার বৃদ্ধি পেল, কিন্তু সাধারণ যে জনগণ আছে বা নিম্ন আয়ের যে মানুষগুলো আছে, তাদের কিন্তু মূলত আর্নিং বা আয়ের সোর্সটা কিন্তু বৃদ্ধি পেল না। তো এতে একটা অসুবিধা হচ্ছে যে আমাদের যে ইনকামের বা আয়ের যে একটা অসমতা, সেটা সমাজের মধ্যে বিরাজমান হবে। একই সাথে যারা ধনী শ্রেণীর মানুষ, তারা ধনী হওয়ার প্রবণতা বেশি থাকবে এবং নিম্ন আয়ের মানুষরা আরও বিভিন্ন ধরনের কষ্টে দিন যাপন করা শুরু করবে। এখন আমি আসি, সেটা হচ্ছে যে এই যে আমাদের ভ্যাট ট্যাক্স বৃদ্ধি করা হলো, এতে সরকারের যে চিন্তাভাবনা যে তাদের আর্নিং সোর্সটা বৃদ্ধি পাবে, তাদের আয় বেশি হবে। কিন্তু একটা জিনিস ভাবতে হবে আপনাকে, যে এই যে আয়টা বা আর্নিংয়ের যে বিষয়টা, এটা সঠিকভাবে সংগ্রহ করা হচ্ছে কিনা। আমাদের যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যে আছে, তারা আসলে কিভাবে কালেক্ট করতেছে বা লোকাল পর্যায়ে কিভাবে কালেক্ট করতেছে, এই বিষয়টাও সরকার ভাবতে হবে। সঠিকভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে আনতে হবে। এখানে বিভিন্ন ধরনের হতে পারে
চেষ্টা চালাতে পারে। বিভিন্ন ধরনের আমরা স্বাভাবিকভাবে যে জিনিসটা দেখি যে বড় যে কোম্পানিগুলো আছে বা কর্পোরেট সেক্টরগুলো আছে, তারা এরকমটা করে থাকে যে কর ফাঁকি দেওয়ার তাদের একটা যে টেনডেন্সি, সেটা কিন্তু পরিলক্ষিত বা দেখা যায় আমরা স্বাভাবিকভাবে যেটা দেখে থাকি। একই সাথে আমাদের যে করদাতা অর্থাৎ যারা কর দিয়ে থাকেন এবং যারা কর কালেক্ট করেন, তাদের মধ্যে বিশাল বড় একটা তফাৎ লক্ষ্য করা যায়। কারণ আনুপাতিক হারে যেরকম থাকার কথা ওরকমভাবে কর কালেক্ট করার কিন্তু ওইরকম ব্যক্তি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর মধ্যে কিন্তু নেই। এজন্য যে অদক্ষতা বা যে দুর্নীতির যে একটা ছোঁয়া, সেটা কিন্তু এই করের মধ্যে থেকে যায়, কর কালেক্টের মধ্যে থেকে যায়। একই সাথে এখানে যেমন রাজনৈতিক হস্তক্ষেপ থাকতে পারে। রাজনৈতিক হস্তক্ষেপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টিরা যেরকম দুর্নীতি করে থাকে, তারা কর ফাঁকি দেওয়া কর ফাঁকি দিতে পারে। একই সাথে যে যারা কর কালেক্ট করে তারা ঘুষের বা বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নিতে পারে এবং এই যে আবার একই সাথে তারা অবৈধভাবে অর্থ পাচার করতে পারে। যখন কর দিতে পারবে না, তখন স্বাভাবিকভাবে কর দেবে না, তখন স্বাভাবিকভাবে তাদের একটা অর্থের একটা বৃদ্ধি পাবে এবং এই অর্থটা কি করবে, তখন তারা বাইরে পাচার করার একটা চিন্তাভাবনা করে থাকে। এক্ষেত্রে যে কর রিটার্নের যে প্রসেস বা কর ফাঁকি বা প্রতিরোধের জন্য শাস্তিমূলক যে জরিমানা বা আরও যে বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে, এগুলো সরকার যদি জবাবদিহিতার আওতায় নিয়ে আসে, তাহলে হয়তোবা খুব সুন্দরভাবে কর কালেক্ট করা সম্ভব হতে পারে। একই সাথে যে অডিট এবং পরিদর্শন, এটা হতে পারে যে কর পরিদর্শনের মাধ্যমে এবং ব্যাংক স্টেটমেন্ট চেকের মাধ্যমে যে আমদানি বা রপ্তানির যে বিষয়টা আছে, সেখানে তারা ঠিকঠাকভাবে ব্যাংক স্টেটমেন্টগুলো মেনটেন করতেছে কিনা বা তাদের ব্যাংক স্টেটমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা, সেগুলো সরকার ভালোভাবে যদি জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে ভ্যাট ট্যাক্সগুলো সঠিকভাবে কালেক্ট হচ্ছে বলে ধরে নেওয়া যায়, তখন আয়ের সোর্সটা বাড়তে পারে। কিন্তু এই জিনিসটা বিশাল বড় একটা প্রসেসের মধ্যে থাকতে হয় এবং এটা মেনটেন করা অনেক কঠিন এবং সরকার কীভাবে মেনটেন করবে কিনা, বাংলাদেশের বর্তমান যে অস্থিরতা বিরাজমান আছে, এক্ষেত্রে সরকার বা কীভাবে কাজ করবে সেটাও ভাববার একটা বিষয় থেকে যায়। তো স্বাভাবিকভাবে এটাই বলবো যে ভ্যাট এবং ট্যাক্স বৃদ্ধির ফলে স্বাভাবিক যে নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদের উপর কিন্তু বিশাল বড় একটা চাপের সৃষ্টি হয়েছে। একই সাথে এটাও ভাবতে হবে, যেহেতু একদম নিম্ন আয়ের মানুষরা যেরকমভাবে বা কষ্টে দিন যাপন করতেছে, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে, তাদের ক্ষেত্রে সরকারি যে সার্ভিসটা আছে তারা প্রপারভাবে এটা দিচ্ছে কিনা বা পাচ্ছে কিনা, সেটাও কিন্তু ভাবতে হবে। এটা আপনাকে ভাবতে হবে যে একটি গ্রামের মানুষ বা একদম প্রান্তিক পর্যায়ের যে মানুষ, যে কুড়িগ্রামের যে মানুষটা রয়েছেন, সেই মানুষটা কুড়িগ্রামের রাজীবপুরে যে মানুষটা যে ভ্যাট দিচ্ছেন, সেম ভ্যাটটা কিন্তু একটি শহরের মানুষও সেই সেম ভ্যাটটাই দিয়ে কিন্তু ক্রয় করতেছেন। তার মানে তার যেরকম বাংলাদেশের সার্ভিস পাওয়ার কথা, সেরকম সার্ভিসটা তারা পাচ্ছে কিনা সেটা ভাবতে হবে। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে যদি দেখি আমরা, গ্রাম পর্যায়ের বা প্রান্তিক পর্যায়ের যে প্রাইমারি এডুকেশন বা প্রাইমারি স্কুলগুলো রয়েছে বা হাই স্কুলগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে যেরকম ফ্যাসিলিটিস দেওয়া হয়ে থাকে, একই সাথে একটি শহরের স্কুলের মানুষের ফ্যাসিলিটিসগুলো কীরকম সেটাও কিন্তু ভাবতে হবে আমাদের। আমি অনেক ক্ষেত্রে উদাহরণ দিতে পারি যে প্রান্তিক পর্যায়ের যে স্কুলগুলো রয়েছে, সেখানে পর্যাপ্ত শিক্ষকের অভাব, চেয়ার টেবিল যেগুলোই বলি না কেন, বা পরিবেশগত যে একটা দিক রয়েছে, সবগুলোরই অভাব রয়ে থাকে, যেটা সরকার ওইরকমভাবে প্রপারভাবে সার্ভিস দিচ্ছে না। কিন্তু ওই মানুষটাও কিন্তু ভ্যাট ট্যাক্স ঠিকভাবেই দিয়ে আসতেছে। একইভাবে আমরা দেখব যে হেলথের যে একটা বিষয়, স্বাস্থ্য ক্ষেত্রে যে বিষয়, আমরা ক্লিনিক যে বিষয়গুলো বলি, কমিউনিটি ক্লিনিকগুলো, এখানেও কিন্তু স্বাস্থ্যের বিশাল বড় একটা ঘাটতি আমরা প্রান্তিক পর্যায়ে দেখে থাকি, কিন্তু যেখানে অবহেলিত অবস্থায় থাকে। কিন্তু শহরের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য খাত অনেক উন্নত তাদের তুলনায়, কিন্তু আমরা সেম জিনিসটাই বা সেম ভ্যাটটা তারাও দিচ্ছে। কিন্তু এই ক্ষেত্রেও জিনিসটা কিন্তু ভাবতে হবে। এরকম আরও অনেক উদাহরণ আমরা বলতে পারি। যোগাযোগ ব্যবস্থার কথা বলতে পারি আমরা, এডুকেশনের কথা বলতে পারি, স্বাস্থ্য খাতের কথা বলতে পারি আমরা, বাসস্থানের কথা বলতে পারি আমরা, পণ্যের কথা বলতে পারি আমরা, এরকম অনেক বিষয় আমরা বলতে পারি। তো সরকারের এই জিনিসগুলো ভাবা উচিত, কোথায়
আমরা যেহেতু ভ্যাট ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, একই সাথে যেন সার্ভিসের ক্ষেত্রেও যেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যেন সঠিকভাবে সবকিছু মেইনটেইন করে এবং সার্ভিসটাও যেন সুন্দর এবং সুশৃঙ্খলভাবে দিয়ে থাকেন। একই সাথে আমি বলব সরকার যেন যে ভ্যাট ট্যাক্সগুলো বৃদ্ধি করেছেন, এতে মানুষের যেমন কষ্ট হচ্ছে, সরকার যেন এগুলো সুন্দর এবং সুশৃঙ্খলভাবে কালেক্ট করতে পারে এবং কোনো ধরনের যেন দুর্নীতির আশ্রয় কোনো কর্মকর্তা বা কর্মচারী নিতে না পারে বা কোনো ব্যক্তি নিতে না পারে, সেদিকটাও লক্ষ্য করতে হবে। কারণ যখন কোনো একটা কোম্পানি আমার কাছে কোনো একটা পোশাক বিক্রি করলো, তার মানে আমি কিন্তু সেখানে তাকে ট্যাক্স দিলাম বা ভ্যাট দিলাম। কিন্তু সেই ভ্যাটটা সঠিকভাবে সে দিচ্ছে কিনা সরকারকে বা ট্যাক্সটা দিচ্ছে কিনা সরকারকে, সেটাও কিন্তু ভাবতে হবে কিন্তু। এই ক্ষেত্রে কীরকম প্রসেসগুলো নেওয়া হচ্ছে বা কীরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে, কীভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতেছে, কীভাবে ট্রান্সপারেন্সি ইনশিওর করতেছে, সেগুলো আমাদেরকে ভাবতে হবে। এক্ষেত্রে সরকারকে খুব সচেতনভাবে এইসব বিষয় হ্যান্ডেল করতে হবে। কারণ মানুষ অনেক কষ্টের মাধ্যমে অনেক অনেক চাপের উপর পড়েও কিন্তু এটা দিয়েই যাবে। তো এক্ষেত্রে আমাদের সকলকে সচেতন হতে হবে। একই সাথে যারা আমলা রয়েছে, যারা এই ভ্যাট ট্যাক্স কালেক্টের ক্ষেত্রে জড়িত রয়েছে, তারা যেন সঠিকভাবে এগুলো সরকারের কাছে হস্তান্তর করতে পারে, সরকারকে দিতে পারে এবং সরকারকে সহযোগিতা করতে পারে, কোনো ধরনের দুর্নীতির আশ্রয় না গ্রহণ করে। এটা নিজেদের নিজ উদ্যোগে নিজের থেকে সতর্কভাবে এবং নিজেরা দেশের মানুষের কথা ভেবে এগোনো উচিত বলে আমি মনে করি। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম।